বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, রাজনীতিক এবং সংবিধান সংস্কার কমিশনেরও তিনি সদস্য ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী। আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিক, তার চেয়ে বড় পরিচয় যে তিনি লেখালেখি করেন, কলামিস্ট এবং সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, গতকাল তিনি ভোটার হয়েছেন, ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, কিন্তু একই দিনে আমরা দেখলাম যে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বোমার সরঞ্জাম তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, একটি কক্ষ উড়ে গেছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখলাম যে শিবিরের কর্মীদের হাতে একজনের হাত পা কেটে ফেলা হয়েছে, প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থা। ইনকলাব মঞ্চ লাগাতার অবরোধের মধ্যে আছে এবং দখল নিয়েছে শাহবাগ এলাকা। সব মিলিয়ে যে পরিস্থিতিটা, সেটাকে আসলে কিভাবে দেখছেন ব্যারিস্টার মঈন ফিরোজী? নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু তারেক রহমান ফিরে এসেছেন, এক ধরনের মোমেন্টাম তৈরি হয়েছে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে। এটা সামগ্রিকভাবে এখন এক ধরনের অনেকের কাছেই মনে হয় যে একটা ধোয়াটে ঘোলাটে ভাব কিন্তু রয়ে গেছে। জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপট আসলেই খুবই আশঙ্কা এবং শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো জাতি। জনাব তারেক রহমান দেশে আসাটা এটা একটা আসার জায়গা এই কারণে যে জাতীয় নেতৃত্বের কোনো বিকল্প একটা দেশের ভবিষ্যতের জন্য হতে পারে না। তারেক রহমান সাহেব বর্তমান প্রেক্ষাপটে বলা যেতে পারে এক ধরনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার জায়গাতে রয়ে গেছেন। জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রেডিকশন, সবার রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের যাওয়াটা খুবই অস্বাভাবিক বলা যাবে না। সেই প্রেক্ষাপটে উনি বাংলাদেশে ফেরত আসায় এটা জাতির কাছে যে একটা নেতৃত্বের অবস্থান, সেটা সবার কাছে একটা আশার জায়গা তৈরি করেছে। আমরা সাধুবাদ জানাই। উনি দীর্ঘদিন নির্যাতিত, বাংলাদেশে আসা 17 বছর পরে, এটা ডেফিনেটলি ওনার জন্য একটা আবেগের জায়গা। কিন্তু যে মুহূর্তে এসছেন, এই মুহূর্তটা আসলে আমার কাছে মনে হয় যে সার্বিকভাবে ওনার আগমনের যে পজিটিভিটিটা দেশের জন্য থাকা উচিত ছিল, সেটা হয়তো আমরা খুব বেশি বেনিফিট পাবো না। কারণ রাজনীতিটা আসলে এখন কিভাবে যে নিয়ন্ত্রিত হচ্ছে, কারা নিয়ন্ত্রণ করছে, এটা দৃশ্যমান না। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বলা যেতে পারে সব কিছুর ব্যাপারে উদাসীনতা। নির্বাচন সামনে, 1-1.5 মাসও সময় নেই। এই 1.5 মাস সময়ে আমরা অতীতের যতগুলো নির্বাচন দেখেছি, ইনক্লুডিং যে দামি নির্বাচনগুলো আওয়ামী লীগ করেছে, সেখানেও প্রস্তুতির একটা দৃশ্যমান অবস্থান ছিল। সবাই জানতো যে নির্বাচন সামনে আছে এবং এই সময় আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে কিছু পদক্ষেপ থাকে, আরও আগে থেকেই থাকে। 2-3 মাস আগে থেকেই মোটামুটি আইন শৃঙ্খলার বিষয়ে একটা জোরালো পদক্ষেপ থাকে। আমরা দেখেছি অস্ত্র উদ্ধারের অভিযানগুলো হয়েছিল অতীতে। চিহ্নিত সন্ত্রাসী যারা এলাকায় এনার্কি তৈরি করতে পারে, এই লোকগুলোর ব্যাপারে জোরালো পদক্ষেপ ছিল। এবার কেন মনে হচ্ছে যে গাছাড়া ভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো খুব বেশি মাথা ব্যথা নেই। একটা ঘটনা ঘটলে সেখানে সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সার্বিকভাবে নির্বাচন পূর্ব যে স্বাভাবিক মাঠটাকে তৈরি করার জন্যে যে প্রস্তুতি থাকা দরকার সরকারের, এটা মোটেও আমি সন্তোষজনক বলবো না, এটা আশঙ্কাজনকই, সন্তোষজনক তো নাই। আরেকটা খুব দুঃখজনক বলবো নাকি, এটা একটা একইভাবে আমাদের চিন্তার জায়গা, সেটা হলো পুরো উপদেষ্টা পরিষদ কে কী দায়িত্ব পালন করছে, কে কীভাবে দায়িত্ব পালন করছে, এটাও কেউ বুঝতে পারছেন না। 2-1 মাঝে মাঝে হয়তো আসছে, পিকচারে মানুষ দেখে, কিন্তু তাদের কার্যক্রমের মধ্যে কোনো সমন্বয় দেখি না। প্রধান উপদেষ্টা ছাড়া বাকি কারোই কিন্তু কোনো রাজনৈতিক
ভাবে এখন যে পরিস্থিতি নির্বাচন পূর্ব, এই পরিস্থিতি তাদের যে ভূমিকাটা থাকা উচিত তার কোনো ছিটেফোঁটা নেই। বিশেষ করে আমরা এটা সাংবিধানিকভাবেই জানি যে নির্বাচন পূর্ব সরকারটা কিন্তু নির্বাচনকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটাই কিন্তু তাদের মুখ্য দায়িত্ব। তারা কিন্তু নীতি নির্ধারণের দায়িত্ব থাকার কোনো সুযোগ তাদের নেই। এই সরকারটা যদিও ইন্টারিম সরকার হিসাবে একটা নীতি নির্ধারণী কাজের মধ্যে ঢুকে গেছে, কিন্তু তাদের তো 5 বছরের যে একটা রাজনৈতিক সরকার থাকে, তারাও কিন্তু শেষ 3-4 মাসে কিন্তু আর দেশ পরিচালনার দায়িত্ব থাকে না। তারা নির্বাচন কমিশনকে সাহায্যের জন্য তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন। কিন্তু এই সরকারের কার্যক্রমে মনে হচ্ছে যে বিশাল অঙ্কের একনেকে পাশ হলো কয়েকদিন আগে। আমাদের বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন যে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো ওনারা এখনও সিদ্ধান্ত নিচ্ছেন। তো এইভাবে একটা রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে তৈরি করা হচ্ছে, আমি এখন আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এটাকে আসলে কোনো, আমি বলবো না যে অদক্ষতার জায়গা। 1.5 বছর একটা সরকারে থাকার পরে তারা যদি এখনও অদক্ষ হিসেবে থাকে, তাহলে তো এই জাতির জন্য সামনে খুব গভীর সংকট আছে। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার গোলাম আলা রানী। ধন্যবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর পরে যে অভ্যর্থনা বা মানুষের যে ঢল এবং তার পরের ঘটনা প্রবাহ যেগুলো আমি আলোচনা করলাম, এবং তার ফিরে আসার আগের যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, যে ভ্যান্ডালিজম বাংলাদেশ দেখেছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের বাড়ি আক্রমণ, দীপুচন্দ্র মতো একজন নাগরিককে যেভাবে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে কোন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আসলে? আমার কাছে যেটা মনে হয় যে সময়টা অস্বাভাবিক অস্থির। স্থিরভাবে কোনো একটা জিনিস স্বপ্ন দেখা, কল্পনা করা, সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা আমাদের জনগণের এই মুহূর্তে নেই। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরও নেই। আমাদের সকলের মধ্যে অযাচিত ভয়, অযাচিত আতঙ্ক এবং একই সঙ্গে স্বপ্ন, আকাশচুম্বী স্বপ্ন, যে আমরা যেটা অসম্ভব যে বিষয়গুলো আছে, আমরা আশা করছি যে সেরকম একটা বিষয় আগামীতে ঘটে যেতে পারে। এখন ধরুন তারেক রহমান সাহেব আসছেন, স্মরণকালের সবচেয়ে বেশি লোকজন আসছে। এটা খুব স্বাভাবিক। এর কারণ হলো আমাদের যে জাতিসত্তার যে ইতিহাস, সেই ইতিহাসে বাঙালির যে আবেগ, এরা সবসময় করে কি খুব কিউরিসিটি থাকে, কৌতূহলী থাকে। অতীতে যখন আমি ইতিহাস পড়ে দেখলাম যে যখন আইয়ুব খান এসছিলেন, তো বলা হয়ে থাকে যে ঢাকা শহরে আইয়ুব খানের যে সমাবেশ, উনি মার্শাল ল ডিক্লেয়ার করে আসলেন এবং 7ই মার্চে বঙ্গবন্ধুর যে অনুষ্ঠান ছিল তার সাথে অনেক অনেক বেশি লোক ছিল যখন আইয়ুব খান আসছিলেন। এবং বাঙালিরা সেখানে গিয়ে বলল যে না, এইবার আমরা একটা বাপের বেটা পেয়েছি, রাজা। রাজা হবে তো এরকম আইয়ুব খানের মতো চেহারা না হলে তো রাজা হয় না। ভালো কথা। এর পরবর্তীতে যখন আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো বেসিক ডেমোক্রেসিতে, তার ফাতেমা জিন্না তার অপোনেন্ট, তখন ফাতেমা জিন্না যখন এলেন, বাঙালিরা আবার একবারে ঝাঁপিয়ে পড়লো এবং ওনার ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 3 দিন না 4 দিন সময় লেগেছিল ট্রেনে করে যেতে, এত লোক রাস্তার দুই পাশে। তো শেখ হাসিনা আসছেন 1981 সনে, এভাবে লোক আসছে। তারেক জিয়াও আসছেন, 17 বছর পরে লোক গেছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের কতগুলো ন্যাচারাল বৈশিষ্ট্য রয়েছে। শেখ মুজিবুর রহমান এসেছিলেন জানুয়ারি 1972 সালে, সবসময় এই একইভাবে লোক আসছে। তো আমাদের সমস্যাটা হলো যে আমরা পৃথিবীর যে কোনো জাতির চাইতে আবেগপ্রবণ, এবং আমাদের আবেগটা আসলে ইন জেনারেল 48 আওয়ার্স সাস্টেইন করে। 48 ঘন্টা পরে আমাদের কোনো আবেগ থাকে না। আপনি এই যে 54 থেকে এই পর্যন্ত যত রাজনৈতিক আবেগ দেখেছেন, আফটার 48 আওয়ার্স এটা শূন্যতে চলে আসছে, এবং ক্ষেত্র বিশেষে কখনো কখনো আবেগগুলো উল্টো হয়ে যায়। ফলে তারেক রহমান সাহেব যে আসছেন, উনি এই ওনার আসার পরে 48 আওয়ার্স পরে এই জিনিসটা কী ধরনের মেরুকরণ হয় রাজনীতিতে, এটা বোঝা যাবে। সেকেন্ড থিং হলো যে আমরা রাগ হতে পারি না। আমাদের ক্রোধ এবং রাগ এটা অত্যাচারের পর্যায়ে পড়ে অ্যাজ যে জাতি হিসেবে, এবং আমাদের রাগ হায়েস্ট 2 থেকে 3 ঘন্টা থাকে। 3 ঘন্টা পরে আমরা আবার নরম হয়ে যাই। এটা আমি ঘরের মধ্যে বলেন, ঘরের বাইরে বলেন, সব জায়গাতে একদম রেগে থেকে মনে হচ্ছে এখনই সব মেরে কেটে করে ফেলবে, আবার ঘন্টা খানেক পরে দেখা গেল ঠান্ডা হলে 2 ভাই একত্রে বসে গলাগলি দিলে আর এসে কান্নাকাটি। তো বাঙালির যে এই যে সহজাত একটা বৈশিষ্ট্য, যে তারা
আবেগ 48 ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারে, রাগ 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারে, ক্রোধ। আর বাঙালি আমাদের দেশের মানুষ সাধারণত কৃতজ্ঞ না, স্মরণ করে না, কেউ কাউকে স্মরণ করে না, শুধুমাত্র এটা প্রেজেন্ট টেন্স। আপনার সঙ্গে আমরা এখন এখানে বসে আছি, যত প্রেম প্রীতি ভালোবাসা এই প্রেজেন্ট টেন্সকে কেন্দ্র করে। অতীতকে স্মরণ করা বা ভবিষ্যৎকে স্মরণ করা, এই জিনিসগুলোর যেটা ন্যাচারাল বৈশিষ্ট্য থাকে কতগুলো জাতির সত্তার, ইজ এ গ্রেটফুল নেশন। আপনি দেখবেন যে আমেরিকাতে টাকার উপর লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট, আমরা মানে আল্লাহতে বিশ্বাস করি। আপনি আরবে দেখবেন একটা শব্দ আছে হামিম, অ্যারাবিকে একটা শব্দ আছে। হামিম হলো এমন একজন বন্ধু, দ্য ফ্রেন্ড, যে কখনো বন্ধুকে বিপদের মধ্যে ফেলে মরে যাবে কিন্তু বন্ধুকে ফেলে যাবে না। বাংলাতে হামিমের সমপর্যায়ে কোনো শব্দই রচিত হয়নি এখনও পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশে আপনি এমন কোনো বন্ধু পাবেন না যে আপনাকে ফেলে চলে যাবে না। বরং এখানে আমাদের ছোটোকাল থেকে শেখানো হয় যে 2 বন্ধু গেছে, ভাল্লুক আসছে, এক বন্ধু মরার মতো পড়ে থাকছে আর এক বন্ধু গাছে উঠে পালিয়ে চলে গেছে। তো এই জিনিসগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স। তো এমন একটা সময় তারেক রহমান সাহেব এখানে এসছেন 17 বছরে, তো তার কাছে আমরা কি আশা করব? আমরা কিন্তু তার কাছে সত্যিকার অর্থে কোনো আশাই করছি না। বিকজ উনি যেদিন আসছেন তার আগ পর্যন্ত আমরা দলের যারা ভিতরে বাইরে সাধারণ জনগণ আমাদের একটা বিরাট অংশ নিয়ে আসবেন না, আসতে পারবেন এটা নিয়ে আমরা বিতর্ক করেছি। তার আগমনকে কেন্দ্র করে আমাদের কোনো আকাঙ্ক্ষা প্রতীক্ষা ছিল না, এটা হলো রিয়ালিটি। 2 নম্বর হলো যে তিনি যে এসেছেন এই সময়টাতে এসে কি করবেন, তার এক্সিকিউটিভ পাওয়ারটা কি, ক্ষমতাটা কি, হোয়াট ক্যান হি ডু। দলকে নেতৃত্ব দেবেন, তার দলকে তিনি তার দলকে নেতৃত্ব দিবেন, আর দল যদি নির্বাচিত হয় দেশকে নেতৃত্ব দিবেন। এখন দলকে উনি যদি নেতৃত্ব দিতে যান তাহলে ওনার দলের পাশে যে সমস্ত লোকজন আছেন, গত আওয়ামী লীগ জমানাতে 15 বছর ধরে যারা এই দলকে চালিয়ে আসছে, রাতারাতি উনি আসার পরে বা এই বিরূপ একটা পরিস্থিতিতে এই দল একেবারে জামাতকে ওভারটেক করে, অন্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগকে ওভারটেক করে খুব রাতারাতি ব্যাপক কিছু করবে, একটা রেগুলেশন করে ফেলবে, এটা পৃথিবীর কোথাও হয়নি। এই কারণ হলো যারা করবেন তাদের সবাইকে আমরা মোরাললেস চিনি, অতীতে তারা কতটুকু করেছেন, কতটুকু জাম দিতে পারবেন এবং কতটুকু করেছেন, এই একটা বিষয়। 2 নম্বর হলো যে তিনি এই সময়টাতে তার আশেপাশে খুব ঘনিষ্ঠ হিসেবে কারা আসছে, একেবারে ঘনিষ্ঠ, তিনি কাদের দিকে তাকিয়ে হাসেন, কাদেরকে বুকে জড়িয়ে ধরেন, কাদের সাথে হ্যান্ডশেক করেন, তার আশেপাশে কারা আছে, এই মানুষগুলো কারা। তারা এইরকম 18 কোটি দেশের একটা জনগোষ্ঠী অধ্যুষিত একটা দেশের শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য যাকে বলা হয় আমির ওমরা। এখন ওনার আশেপাশে ওনার প্রিয়জন যারা আছেন, কিচেন ক্যাবিনেট যারা আছেন, তারা কি এই দেশের আমির ওমরা হতে পারবেন কিনা, তাদেরকে আমির ওমরার মতো দেখা যায় কিনা। আমাদের উনি তো বিচার অঙ্গনের লোক, আমিও আইনের একজন ছাত্র। বিচার অঙ্গনে একটা বড় কথা হলো যে আপনি যে ন্যায় বিচার করেছেন এটা মানে বুঝতে হবে, হৃদয় দিয়ে অনুভব করতে পারে, প্রতিমান হতে হবে। আপনি যত ন্যায় বিচার করেন না কিন্তু লোকজন বিশ্বাস করলো না, এটা কোনো অবস্থাতেই জাস্টিস হিসেবে আপনার প্রতিষ্ঠিত হবে না। একইভাবে রাজনীতিতে হলো আপনি রাজনীতিতে কি করবেন না করবেন আপনাকে রাজার মতো মনে হতে হবে। কোনো ফকির কখনো রাজা হতে পারে না, কখনো হতে পারে না। আপনি দেখেন এই 2000-3000 বছর আগে বিরাট একটা স্বর্ণের সিংহাসন, 2 পাশে 2টা সিংহ, তারপরে শেষে মাথায় একটা রাজমুকুট, হাতে একটা লাঠি, রাজদণ্ড, তারপরে সে লাল টকটকে পোশাক পরে ঘোড়ায় করে রাজা যাচ্ছে। এত বছর পরও তো ইংল্যান্ডে সেই ট্র্যাডিশন থেকে পরিবর্তন হয়নি। এখনও হোয়াইট হাউসে যে সেলিব্রেশন অনুষ্ঠানগুলো করা হয় সেই 2000 বছর আগে সেই রাজা বসার ঘটনা। এখন আমরা এই সময়টাতে তারেক রহমান সাহেবকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী, এখন তাকে একটা প্রধানমন্ত্রীর প্রোটোকলে বসান। অতীতে যারা প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাকে বসান। তার আশেপাশে যে সমস্ত লোক কিচেন ক্যাবিনেটের লোক আছে তাদেরকে শাহজিউর রহমান বানান, তাদেরকে মদুদ আহমেদ বানান, বানিয়ে দেখেন যে মানায় কিনা, পারবে কিনা। যখন মদুদ আহমেদ সাহেব ছিলেন, শাহজিউর রহমান সাহেবের মতো ছিলেন, মশিউর রহমান যদুমিয়ার মতো ছিলেন, জিয়াউর রহমান হোয়াই সাকসেসফুল। যখন যাকে বলে তার আম্মা ছিলেন, সেখানে সাইফুর রহমান সাহেবের মতো লোক ছিলেন। তো যারা সাকসেস, কে এম ওবায়দুর রহমান সাহেবের মতো লোক ছিলেন, তো সেই তুলনায় তারেক রহমান সাহেবের পাশে যারা থাকবেন তারা তো অতীতের প্রায় দ্বিগুণ জনসংখ্যা, এবং এই জনগণ খুব এখন চালাক এবং খুবই অস্থির, অতীতের যে কোনো সময় আসছে অস্থির। এই অস্থির জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য, শাসন করার জন্য, তাদেরকে একটা ভালো শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তারেক রহমান সাহেবকে তার বাবা মা এবং তাদের যারা সাহায্য সহযোগী ছিলেন তাদের সে অন্ততপক্ষে 3 times 4 times ইফেক্টিভ হতে হবে, প্রফেশনাল হতে হবে। এখন সেই জিনিসটি আমাদের সামনে আছে কিনা, যদি না হয় তো এটা নিয়ে স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের আবার স্বপ্নভঙ্গ হবে। এখন চিন্তা করুন যদি আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব এখন আছেন,
ধরেন এর আগে আনিসুল হক সাহেব ছিলেন। এখন উনি আসলে আইনমন্ত্রী কে হবেন? মাহবুদ্দিন খোকন হবেন, জয়নাল আবেদিন হবেন। এবং তারা কি যে এখন যারা আছেন ইন হোয়াট রেসপেক্ট, আমি আশা করবো তারা ভালো করবেন, বলেন ওয়ান হোয়াট রেসপেক্ট। আচ্ছা ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন? আলতাফ চৌধুরী হবেন, অথবা লুৎফুজ্জামান বাবর হবেন, অথবা ধরেন জুনায়েদ সাকি হবেন, অথবা ধরেন ববি হাজ্জাজ হবেন, অথবা নুরুল হক নুরু হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন অতীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল হয়েছেন ওনার দলেরই যারা সফল হয়েছেন, তাদের সঙ্গে কি তার মেলে? যদি না মিলে তাহলে অতীতের জনগণ ছিল, তার সাথে এখন জনগণ আরও বেশি চালাক, তাদের ডিমান্ড অনেক বেশি। তো সেই ডিমান্ডিং যারা জনগণ আছে সেখানে কিন্তু তিনি সেই জিনিসগুলো পারবেন না। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি আসছেন ইংল্যান্ডের মতো একটা জায়গাতে 17 বছর থাকলে তার যে খাদ্যের অভ্যাস, বাংলাদেশের খাদ্যের অভ্যাস, এটার সঙ্গে সামঞ্জস্য হতে, অ্যাডজাস্ট হতেও তার অন্তত পক্ষে 2-3 মাস সময় লাগবে। আবহাওয়ার সঙ্গে তার সময় লাগবে। এবং এই সময়টার মধ্যে 17 বছর কত মানুষের মধ্যে কত পরিবর্তন আসছে, এটাও ওনাকে বুঝতে হবে। এমনকি ওনার যে প্রিয় বিড়ালটা নিয়ে আসছেন জেবুকেও যদি বাংলাদেশের মধ্যে মানে অ্যাডজাস্ট করতে হয় অন্ততপক্ষে 6-7 মাস লাগবে। এর কারণ হলো এখনও তো সেই ইংল্যান্ড থেকে আনা ক্যাটফুটির তাকে খেতে হচ্ছে জেবুকে। পত্রপত্রিকা অবশ্য সেইভাবে লেখেনি, কিন্তু লিখবে, কয়েকদিনের মধ্যে লিখবে আর কি। তো এই যে এখন তাকে নিয়ে যে আবেগ, তার অ্যাডজাস্টমেন্ট, তার চালচলন, এর জন্য আমাদেরকে অন্ততপক্ষে 6-7 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু নির্বাচন তো 1.5 মাস পরে, যেটা উনি বললেন যে ওনার কাছ থেকে কোনো একটা জিনিস উনি কতটুকু পারবেন না, এটা বুঝতে আমাদের 6 মাস সময় লাগবে। কিন্তু নির্বাচনের সময় আছে 1.5 মাস। এখন আর এদিকে যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে একটার সাথে একটা ডট মিলছে, সেই ডট আপনি মেলাতে পারেন কিনা, বা কেন মিলছে না, কোথায় কোথায় সমস্যা আপনি দেখেন, সেটা শুনতে আমি আপনার কাছে আসছি। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনি ওনার কথা শুনছিলেন, যদি এই জায়গায় আপনার কোনো বক্তব্য থাকে সেটা আমি শুনতে চাই। আমরা দেখলাম যে উনি আসবার পরে এক ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার পরের দিন থেকেই আমার কাছে মনে হয়েছে যে এটা আর নিশ্ছিদ্র নেই, এটা এখন খুবই দুর্বল একটা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উনি আছেন। কিন্তু আমার মূল প্রশ্ন নির্বাচনের জায়গায় যদি আমি ফেরত যাই, সেটা হচ্ছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, আপনারা সংবিধান সংস্কার কমিশন, তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং ঐকমত্য কমিশনের যে চার্টার, জুলাই চার্টার, তার ভিত্তিতে সেটা নিয়ে আবার বিএনপি বলেছে এটা বিশ্বাসঘাতকতা, জাতির সঙ্গে প্রতারণা। আবার সেটা নিয়েই সবাই গণভোটে যাচ্ছে। এবং গণভোট কি, কবে, কখন, কিসে ভোট দেবে, কোন চারটাতে, কে পক্ষে দিলে কি হবে, বিপক্ষে দিলে কি হবে, কোনো কিছু পরিষ্কার না। আবার আমরা দেখলাম সরকার একটা উদ্যোগ নিয়েছে জনসচেতনতা তৈরির জন্যে। তো এই সব মিলিয়ে আসলে নির্বাচনটা কতটা নির্বাচন হতে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এবং যে এফোর্ট আপনারা দিয়েছিলেন এই যে সংস্কার সংক্রান্ত, অন্যান্য কমিশনও নিশ্চয়ই দিয়েছে, প্রত্যেকটা কমিশনের যারা প্রধান ছিলেন অলমোস্ট 2-1 জন ব্যতিক্রম বাদ দিয়ে সবাই হতাশা ব্যক্ত করেছেন। কোনো কমিশন তো বলেছি যে আমরা বলেছি কি আর ওনারা করছেন কি, সেরকম প্রশ্ন এসছে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে কী দেখছেন। জি, আপনার দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে তারেক রহমান সাহেবের বিষয়টা নিয়ে একটু বলি। আমরা অনেক ধরনের নেগেটিভ কথা বলতে পারি যে উনি এসছেন, কি করবেন, আগামী 6 মাসে ওনার অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হবে। এটা হয়তো প্র্যাকটিক্যালি বিষয়গুলো ইগনোর করার সুযোগ নেই, কিন্তু বিকল্প কি? উনি যদি বাংলাদেশে না আসতেন, বাংলাদেশের রাজনৈতিক যে মেরুকরণ এখন চলছে, তাহলে বাংলাদেশের আগামী দিনে জাতীয়ভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দরকার, এই মুহূর্তে আমরা কাউকে বিকল্প চিন্তা করতে পারি? এখন অনেকে বলবে যে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে, জামাত বলবে আমরাও তো একটা শক্তি, আমাদের একজন নেতা আছে। সেটা হয়তো আপনি রাজনৈতিক শক্তির বিবেচনায় আমরা রাষ্ট্র পরিচালনায় যেতে পারবো, আমার লিডার দেশকে লিড করবে, এটা যার যার পয়েন্ট অফ ভিউ থেকে থাকবে। আপনি যদি এমনি জেনারেল পারসেপশন বলেন, তারেক রহমান কিন্তু এক ধরনের একটা আইকন হয়ে উঠেছে এখন। যদি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকতো তাহলে বিষয়টা একভাবে আসতো, যে দুটো একটা ঐতিহ্য নিয়ে রাজনীতি করা রাজনৈতিক দল। আওয়ামী লীগ যেহেতু তার নিজের পায়ে নিজেই কুড়াল মেরে রাজনীতি থেকে বিতাড়িত অলমোস্ট, সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে একটা নেতৃত্বের জায়গায় কাউকে না কাউকে আমাদের প্রয়োজন। সেই জায়গাতে তারেক রহমান সাহেব, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি উনি তার যথেষ্ট প্রজ্ঞা দেখিয়েছেন
উনি 17 বছরে একটা মানুষ নির্বাসনে যখন থাকে বা দেশ থেকে বাইরে থাকে, তখন এত বড় একটা বৃহত্তর দলকে একবারে বিচ্ছিন্ন করা যায়নি। হাসিনা তো কম চেষ্টা করেনি, বিএনপিকে তো একদম নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। একটা মানুষ বিদেশে থেকে দলকে ধরে রেখেছে, এর নেতাকর্মীরা এমন কোনো নির্যাতনের শিকার হননি। জুলুম থেকে শুরু করে গুম হওয়া থেকে শুরু করে এমন কিছু নেই তাদের যে অত্যাচারের মধ্যে যেতে হয়নি। সেই দলে দেখেন 4 খণ্ড 5টা ভাগ হয়ে যেতে পারতো একটা রাজনৈতিক দল, তা কিন্তু হয়নি। কারণ তারেক রহমান সাহেব একটা আশার আলো হিসাবে, আমরা ছোটোবেলায় অনেক গল্প পড়তাম যে দূরে একটা আলো দেখে, গোপাল ভাঁড়ের একটা গল্প আছে বোধহয়, ভাই যেহেতু গল্প বলতে পছন্দ করে আমারও মনে পড়ে গেল যে গোপাল ভাঁড় সারা রাত একটা পানির ভিতরে ছিল, একটা বাজি ধরেছিল যে আপনি যদি সারা রাত পানিতে থাকতে পারেন তাহলে প্রবাবলি আপনি একটা উপহার পাবেন। তখন যখন সকালবেলা উঠলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কীভাবে সারা রাত থাকলে পানিতে? বললো যে দূরে একটা প্রদীপ জ্বলছিল, ওটা দেখে আমি কনসেন্ট্রেশনটা ওখানে দিয়েছি। তখন যারা বাজি ধরে তা বলছে তাহলে তুমি আলো, ওইটা আলোর কারণে তুমি এভাবে পানিতে ছিলে। তার মানে মানুষ কিন্তু একটা দূরে একটা প্রদীপের আশাটা একটা মানুষকে আশান্বিত করে এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার একটা ইন্সপায়ারেশন কাজ করে। আমরা আবেগী জাতি, অবশ্যই আবেগ আছে, কিন্তু আমাদের অনেক ধরনের ঐতিহ্য আছে, এটা অনেক জাতির নেই। আমরা কিন্তু রেজিলিয়েন্ট, আমরা ফাইট করি। আমাদের সবচেয়ে বড় বাধা যোগ্য নেতৃত্ব। সাধারণ মানুষকে আমি আবেগ দিয়ে তাদেরকে সাইডলাইন করতে পারবো না। ঠিক আছে, আবেগটাকে ধরে যে চ্যানেলিং করা, এই আবেগটাকে সঠিক পথে গাইড করা, এই নেতৃত্বের অভাবে আমরা জাতি আজকে এতটা সাফার করেছি। এই জায়গাটাই আমাদের মূল সংকট। এবার আপনার দ্বিতীয় প্রসঙ্গে আসি। আপনি খুব একটা রেলিভেন্ট পয়েন্ট তুলেছেন, কারণ এটা অনেকটা মনে হচ্ছে যে হাসিনার যে একটা ফর্মুলা ছিল, একটা ঘটনা জন্ম দিয়ে আরেকটা ঘটনা হতো, পুরোনোটা ভুলে যেত মানুষ। এটা কিন্তু সিরিজ অফ ইভেন্টসে এইভাবে মানুষকে বিস্তৃত করা হতো। গণভোট বলেন, ইলেকশনের ক্ষেত্রে আমরা যে 1.5 বছর ধরে কেন মানুষ 1.5 বছর নির্বাচনটাকে এত পিছিয়ে দিল, কেন টলারেট করলো? বিকজ মানুষের ভিতরে আশা সঞ্চার হয়েছে এবং বড় বড় সব রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, জামাত, সবাই 9 মাস ধরে একসাথে এক টেবিলে বসে কাজ করেছে। আমরা কমিশন কাজ করেছি আমাদের কিছুটা হয়তো এক ধরনের সাপোর্ট সিস্টেম হিসাবে, কিন্তু মূল চালিকা শক্তিতে রাজনৈতিক দল একসাথে বসেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে এক টেবিলে এতগুলো রাজনৈতিক দল 9 মাস বসে চা খাবে, তারপরে কাজ করবে একসাথে। সেই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যাতে বাস্তবায়িত হয় এবং এর মাধ্যমে যাতে জাতি আগামী দিনে একটা সঠিক পথে যেতে পারে, সেই জন্যই তো এই প্রক্রিয়াটাকে সবাই অন করেছে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে তীরে এসে তরি ডোবালো আমাদের ঐক্যমত্য কমিশন। তারা যে প্রক্রিয়াতে পুরো প্রসেসটাকে কাজ করেছে, শেষে এসে এমন সব রেকমেন্ডেশন দিল যেগুলো আসলে তাদের স্পিরিটের সাথে যায়নি। প্রথম থেকেই ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমি কোনো আপনাদের চাপিয়ে দেব না, আপনারা যেটা ঐক্যমত্য আসবেন ওইটুকুই আমরা বলবো, যেটা নেগেটিভ সেটাও জনগণের কাছে প্রকাশ করব। লাস্টে কী করলো, ওনার চাপিয়ে দিল গণভোট, চাপিয়ে দিল এই সাংবিধানিক আদেশ। এগুলো তো হয়, যেটা হয়েছে যতটুকু আশার আলো ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ একটা পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে গেছে যে প্রসেসটা লিঙ্গার হতে হতে, যেটা আমি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতাম, আমি 2 মাসের মধ্যে এটা সলিউশন করা কঠিন কাজ ছিল না। কিন্তু এটা ওই চা খেতে প্রতিদিন বসে আলোচনা হচ্ছে, মিনিংলেস, সকাল থেকে রাত পর্যন্ত কি হয়েছে জানি না। গণভোটের বিষয়ে আসেন, গণভোটটা এটা প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের মুখ রক্ষার প্রসেস। যে এই যে মানে পর্বতের মূষক প্রসব বলে না, এটা গণভোটটা দেখিয়ে দিয়েছে যে আমরা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট করেছি। গণভোটের রায় হা হলেই বা কি হবে, না হলেই বা কি হবে। আর হানা যে হবে, মানুষ তো বুঝতেই পারছে না যে গণভোট মানে কি, কোথায় তাকে হ্যাঁ বলতে হবে, কোথায় না বলতে হবে, কেন হ্যাঁ বলবে, কেন না বলবে। এই 4টা প্রশ্ন দিয়েছে, আপনি 4টার মধ্যে একটা হা বলবেন, মানে এমন না যে 4টার জন্য 4টা হা 4টা না। আপনি এই 4টার মধ্যে 2টো একমত নাও হতে পারেন, তাহলে আপনি না দিবেন। তার মানে একটা লোককে কনফিউজ করা হচ্ছে, তার হিসেবে এটা না হওয়া উচিত 2টো, হা হওয়া উচিত 2টো, কিন্তু সে এখন হা দেবে না দেবে, সে তো 50-50, হাফ ফুল একটা গ্লাস। এই মুহূর্তে এই পুরো জটিলতাটা এই তৈরি করে মানুষের মধ্যে যে একটা অস্থিরতা জায়গা নিয়ে আসা হলো, এগুলোর একটা স্কিমের অংশ মনে হচ্ছে আমার কাছে। এই গণভোটটা
আসলে কোনো কার্যকর কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। রাজনৈতিক দল যখন রাষ্ট্র পরিচালনা আসবে, আপনি তাদেরকে কোন সাংবিধানিক আদেশ দিয়ে বাধ্য করবেন? কে বাধ্য করবে? মেকানিজমটা কি? কোনো কিছুই কিন্তু আসলে শেষকালে এসে শেষ করে দেওয়া হয়েছে। এখন আমার ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে সংবিধানের যে প্রভিশনসগুলো আসলেই দেশকে একটা ক্ষতিগ্রস্ত করেছে, একটা একনায়ক তৈরি করেছে, যেটা আমি সবসময় বলেছি যে সংবিধানই স্বৈরাচার বানাবে, স্বৈরাচার হওয়ার প্রয়োজন নেই। সংবিধানের প্রতিটি প্রভিশন এমনভাবে গাঁথা আছে, এখানে স্বৈরাচার না হওয়ার কোনো উপায় নেই, কারণ একটা ব্যক্তির কাছে সব কিছু মুখাপেক্ষী, সবাই ক্ষমতা সব একটা লোকের হাতে। এই জায়গাতে যদি অ্যাড্রেস করা না হয়, যে দলই রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনা আসবেন, তারা এই জায়গাতে যদি আসলেই অ্যাড্রেস না করে, তাহলে আমরা এই জাতি খুব সাফার করব, আগামী জেনারেশন বড় ধরনের সাফার করবে। এই গণভোটের বিষয়, এটা আমার কাছে আলোচ্য বিষয় না এখন। সো মিস্টার গোলাম আল্লাহ রনি, আপনি শুনছিলেন, এবং ওই যে ডট ডট ডট, কোন কোন ডট মিলছে কোনটা মিলছে না, আপনি বলতে চাইছিলেন। তো আমি যে গণভোট দিয়ে বলি, ধরুন এই ওনার বক্তব্য শুনতে শুনতে চিন্তা করছিলাম যে 13 কোটি ভোটার, 13 কোটি ভোটারের জন্য 13 কোটি ব্যালট লাগবে অ্যাটলিস্ট। এখন এটা ছাপানোর একমাত্র রাষ্ট্র, সাদা এটা হোয়াইট ব্যালট পেপার, আর এটা রঙিন কালার, রাইট। তো এখন এটার জন্য তো বিজি প্রেস, তো বিজি প্রেস দিয়েই করতে হবে, এর বাইরে অন্য কোনো অপশন নেই। আর এখানে যদি গণভোটের জন্য আরেকটা ব্যালট হয়, তাহলে টোটাল 26 লক্ষ নয় 26 কোটি ব্যালট পেপার ছাপা হতে হবে। নির্বাচনের আছে মাত্র দেড় মাসের মতো। তো ধরুন ব্যালট পেপার আগামী 1 মাসের মধ্যে ছাপাতে হবে। তো আমি এই বিজি প্রেসের সামনে দিয়ে আসলাম, আপনার এখানে এই অনুষ্ঠানে আসার সময় আমি দেখলাম যে লাইট জ্বলছে না। মানে এই সময়টাতে, মানে নর্মালি এখন ব্যালট পেপার, এই ব্যালট পেপারগুলোকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিজি না রাইট। তো ব্যালট পেপারগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারগুলো নীলক্ষেতে ছাপা হয়েছে, এবং সেটি নিয়ে খুব গন্ডগোল হয়েছে। আর এই ধরনের সিকিউরিটি পেপার বিজি প্রেসের বাইরে অন্য কোথাও ছাপানোর কোনো বিধান নেই। কিন্তু 13 কোটি যে ব্যালট পেপার ছাপা হবে, এবং আমাদের বিজি প্রেসের যে সক্ষমতা কতটুকু আছে আমরা কিন্তু কেউ জানি না। এটা কি অবস্থা আছে, ছাপা হয়েছে না হয়েছে, এবং রঙিনটা ছাপতে কিন্তু একটু বেশি সময় লাগে। আপনি তো করছেন সাদা কালো ছাপা। তো যার জন্য এই জিনিসটা, মানে পুরো নির্বাচন প্রক্রিয়াতে আমরা যারা খুব আশাবাদী বা চিন্তা চেতনা করছি, এখন ব্যালট পেপারের অবস্থা কি আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। 2 নম্বর হলো যে আমাদের দেশে নর্মালি ভোটের যে সময়টা, দুপুরে 1 ঘন্টা খাবারের বাদ দিয়ে বিকাল 4টের মধ্যে ভোট 1 ঘন্টা বাড়ানো হয়েছে, 1 ঘন্টা বাড়ানো হয়েছে। কিন্তু যদি আপনি সিঙ্গেল ব্যালটে ধরেন, তো সিঙ্গেল ব্যালটে অতীতে আমরা 12 কোটি বা ধরেন 10 কোটি ভোটারকে টার্গেট করে আমরা সিঙ্গেল ব্যালটে এই কাজগুলো করেছি। এখন তো আমাদের সেই অনুযায়ী যদি ডবল ব্যালট হয়ে যায়, তাহলে ভোটার, এখন যে ভোটার আছে সেই ভোটাররা নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী যদি ডিউ টাইমে দেয়, একেবারে সর্বনিম্ন টাইম, তাতে মনে হচ্ছে যে হাইয়েস্ট 4.5 কোটি ভোটার অংশগ্রহণ করতে পারবে, যদি দুটো ব্যালট পেপারে তারা সিল মারে সময় অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে। এটাও আমার সঙ্গে মিলছে না, এই যে ডটগুলো মিলছে না, যে আপনি ভোট দিতে পারবেন, আপনি যদি অ্যাটলিস্ট এত আবেগময় একটা ভোট এতদিন পরে 80% ভোটের তো আপনার কাউন্ট লাগবে। তো 80% ভোট যদি হয়, তো আপনি 13 কোটি ভোটারের 80% কত হয়, সেই 80% ভোটারের জন্য আপনি টাইম ফ্রেম দিয়ে মিলিয়ে জানতো যে এরকম দুটো করে সিল মারবে, পার ভোটারের জন্য এতটুকু সময় হবে, এই কয়টি বুথ আছে সারা বাংলাদেশে, সেই বুথের সাথে দেখবে যে মিলবে না, অর্ধেক হয়ে যাচ্ছে। তো এইভাবে হয় কি যে যে কোনো জিনিস আপনার একটা, যখন একটা জিনিস কুকিং হয়, রান্না হয়, আমরা আশেপাশে সেটা ঘ্রাণ দেখি, লোক দেখি, মানে দেখে বোঝা যায় যে একটা জিনিস কুকিং হচ্ছে। তো এখন বাংলাদেশে এটা চমৎকার একটা নির্বাচন হবে, দুনিয়া কাঁপানো নির্বাচন, সারা পৃথিবী অবাক হয়ে দেখবে। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এমন নির্বাচন হবে, নেচে গিয়ে নির্বাচন হবে, যেটা অতীতে কখনো বাংলাদেশে হয়নি এবং সম্ভবত ভবিষ্যতে হবে না। কিন্তু লক্ষণ কোথায়? এখনও পর্যন্ত তো তর্জনও শুনি না, গর্জনও শুনি না। এটা কালবৈশাখী হবে, আকাশ দেখে তো বোঝা যায়। হঠাৎ করে তো কোনোদিন পৃথিবীতে কালবৈশাখী হয়নি। সুনামি হবে, আকাশ দেখে, সমুদ্র দেখে, বাতাস দেখে বোঝা যায় যে সুনামি হবে। এমনকি অগ্নুৎপাত হবে। সেই মানুষ 2000 বছর আগে ঘুমন্ত অবস্থায় একটা আগ্নেয়গিরি আছে, বিজ্ঞানীরা আরও 1000 বছর আগে বলে গেছে যে অত তারিখে ভবিষ্যতে এটা মানে অগ্নুৎপাত হবে। তো এই একটা লক্ষণ। তো সেখানে বাংলাদেশের নির্বাচন হবে, এটা জাস্ট আমরা একটা গল্পের মতো, একটা স্টোরির মতো আমরা বলছি, আমরা বিশ্বাস করছি। সবচেয়ে বড় কনসার্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে মানে একটা ট্রল তো আপনি দেখছেন, মানুষের অনেক দুঃখের সময় হাসতে হয় না, তবুও মানে এটি নিয়ে খুব ট্রল হচ্ছে। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মাহফুজ আনাম সাহেব যখন এসে বলছিলেন যে আমরা একটা যাকে বলা হয় মিডিয়া বান্ধব সরকার পেয়েছি,
এরকম অতীতে আমরা কখনো পাইনি। এই কথা বলে উনি এত খুশি হয়েছিলেন, আকাশের পূর্ণিমার চাঁদ যখন মানুষের হাতে দেয় তখন মানুষ যেভাবে একটা সুন্দর হাসি দেয়, মাহফুজা নাম মানে ডেইলি স্টারের সম্পাদক ওইরকম একটা হাসি দিয়েছিলেন। তো ওটাকে একপাশে রেখে আবার যখন তিনি এই ওনার ডেইলি স্টার ভবন পুড়িয়ে ফেলা হলো, তখন তিনি যখন বলছে যে মত প্রকাশ তো দূরের কথা, প্রাণেই তো বাঁচতে পারছি না। এবং এই কথা বলতে গিয়ে তাকে তো আমি অনেক দিন যাবো দেখছি, তার যে হতাশা, তার যে ক্রোধ, তার যে ক্ষোভ, তার যে ভয়, আতঙ্ক কাজ করছে, এই দুটো রসায়ন দেখুন ওই দিন 6-7 মাসের মধ্যে কিভাবে রিভার্স হয়ে গেল। তো ওনরা সমাজের সর্বোচ্চ পর্যায়ে, এখানে বাংলাদেশে মতিউর রহমান, মাহফুজা নাম থেকে শুরু করে ধরেন আপনি জিল্লুর রহমান, এখন আপনারা তো এই সমাজে একটা প্রিভিলেজ পেয়ে আসছেন। সব মানুষের ঘরে যখন চোরের ভয় থাকে, আপনি কোনোদিন চোরের ভয় করেননি। সব মানুষের মনে যখন আততায়ীর আশঙ্কা থাকে, ছিনতাইকার আশঙ্কা থাকে, কিন্তু আপনি এই সমাজে আপনি বা আপনাদের মতো লোকজন আছেন, তারা গত 30-40 বছর যাবৎ এই প্রিভিলেজ পেয়ে আসছেন সমাজে, যে আপনাদেরকে ছিনতাইকারী ধরবে না, পুলিশ আপনাদেরকে স্যালুট দেবে, কোনো সন্ত্রাসী আপনাদেরকে কোনো কিছু করবে না। সেই আপনি যখন আর্তচিৎকার করেন, আমাকে খুঁজছে, আমাকে মারবে, আমাকে মেরে ফেলবে, আপনি বুঝতে পারেন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেই আতঙ্কটা কোন পর্যায়ে ছড়িয়ে পড়েছে। একটা সমাজের একের সর্বোচ্চ স্তর, যাদেরকে কেউ কোনো টাচ করতে পারে না, সেই মানুষগুলো এই সময় তাদের কাঁদছে। ফলে সাধারণ মানুষের, তাদের কান্নার কাছে সাধারণ মানুষের কান্না যে কোন পর্যায়ে আছে, সেটা আপনি বুঝতে পারেন যে এটা তো আমি অনেক বর্বরতার ইতিহাস পড়েছি, ইচ্ছে করি আমার ইতিহাসের ছাত্র হিসেবে অনেক পৃথিবীর বর্বরতম ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের দেশে যে দীপু দাসের যে ঘটনাটা ঘটলো, তাকে টার্গেট করা হলো, তারপর শেষে তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে, না র্যাব তাকে নিয়ে আসলো, র্যাব আবার তাকে পুলিশের হাতে দিল, পুলিশ আবার তাদেরকে মব যারা করে তাদের হাতে দিল, মবের লোকজন তাকে মারলো, মেরে যখন নিশ্চিত হলো যে সে মরে গেছে, তখন তাকে নর্মাল গাছের নিচে না গাছের উপরে টানানো হলো, মগডাল টানানো, এরপর তাকে আগুন ধরিয়ে তাকে পোড়ানো হলো। এবং আশেপাশের মানুষ সেই দৃশ্যগুলো অত্যন্ত শান্ত চিত্তে, মনে হয় যেন একটা মুরগি রোস্ট করছে, হ্যাঁ, মানে একটা জিনিস হলো একটা উপাদেয় খাবার রান্না হচ্ছে, একটা খাসি ঝলসানো হচ্ছে, আপনি খাবেন। তো এইরকম যখন মানুষ, লোভাতুর মানুষ ওইরকম একটা জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে থাকে, ওইভাবে দাঁড়িয়ে থেকে এই যে ছবিগুলো তুলে সারা পৃথিবীতে এখন এটা ভাইরাল হয়ে গেছে। ভারত রীতিমতো উত্তেজিত, বাংলাদেশের যত হিন্দু কমিউনিটির লোকজন আছে, এমনকি বৌদ্ধ খ্রিস্টান যারা আছে মাইনরিটি কমিউনিটি, তাদের সবার মধ্যে আতঙ্ক। শুধু তাই না, পলিটিক্যালি যারা ইনফেরিয়র অবস্থা আছে, দেখেন একটা নির্বাচনী এলাকাতে যেখানে জামার শক্তি আছে, সেখানে যদি বিএনপি দুর্বল হয়, তার মনে ওই দীপু দাসের স্মৃতি এখন যে আমাকে তো পুরাই মারবে। যেখানে জামাত দুর্বল আছে, বিএনপি আছে, আপনার চাঁপাইনবাবগঞ্জে একজনের 2 হাত পা কেটে একেবারে জাস্ট, আমি তো এখানে এসে দেখে আসলাম। আপনি বোঝার চেষ্টা করুন যে মানুষের ভিতরে আতঙ্ক, ভয় এমন একটা জিনিস, ভয় নিয়ে কখনো সৃষ্টিশীল কোনো কিছু হয় না। মানুষের মধ্যে আতঙ্ক যে যদি থাকে, এটা নিয়ে আপনি কোনো অবস্থাতেই আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি দেখেন পুলিশের একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি বলছেন যে আমরা ডেইলি স্টারের সামনে উপস্থিত ছিলাম, কিন্তু আমরা বাধা দিতে পারিনি, কেননা আমরা যদি বাধা দিতাম পাল্টা আমাদের প্রতি আক্রমণ হতো এবং সেই আক্রমণ আমরা প্রতিহত করতে পারতাম না। তো পুলিশ যেখানে এই অবস্থা বলছে, এবং ডেইলি স্টারের সামনে যারা মব করেছে, হাইয়েস্ট কথা আমার কাছে মনে হয় না যে 100-150 বেশি লোক ছিল, নট মোর দ্যান 200, আর বাকি লোকগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেছে। এই 100 থেকে 150 লোকের একটা মব রাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। আর নির্বাচনের দিনে আপনাকে বলি, আপনি তো ইলেকশন করতে যাবেন, নির্বাচনের আগে কিন্তু ক্যাম্পেইন কিন্তু আনুষ্ঠানিক যখন শুরু হবে, ওটা তো শুরু হবে, সেটা হলো মানে জনসভা কেন্দ্রিক, তো ওখানে জনসভা কেন্দ্রিক ধাওয়াধাওয়ি মারামারি হবে। কিন্তু নির্বাচনের দিন যেটি হয় সেটা হলো প্রতিটি সেন্টার কেন্দ্রিক একটা উত্তেজনা তৈরি হয়ে যায়, এবং সেই উত্তেজনায় কোনো পক্ষ কাউকে এক চুল ছাড় দেয় না। দেখা গেল যে ধরেন উনি একজন প্রার্থী আছেন, ওনার কোনো আত্মীয় না, স্বজন না, খালি ওনাকে সাপোর্ট করে, ওনার জন্য, ওনার ভোটকে রক্ষা করার জন্য সে দেখা গেল ওখানে একটা মার্ডার করে ফেলবে। তো এই যে আমাদের ভোটকে কেন্দ্র করে মানুষের যে চিন্তা চেতনা, তাদের যে অ্যারোগেন্সি, এটা অতীতের যে কোনো সময় সেটা এখন অস্থিরতার কারণে আরও বেশি। ফলে এখানে যদি একটা স্ট্রং আইনশৃঙ্খলা বাহিনী না থাকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকে, রাষ্ট্রের যে বিধিবিধান আছে তার প্রতি মানুষের আনুগত্য এবং শ্রদ্ধা না থাকে, তাহলে একটা মানুষ একটা গোকরা সাপের যে গর্ত, তার মধ্যে ঢোকা তার জন্য যতটা ভয়াবহ, ঠিক এরকম একটা নির্বাচনী প্রসিডিওরের মধ্যে প্রার্থী যারা ওখানে প্রেজাইডিং অফিসার থাকবেন, পুলিং অফিসার থাকবেন, আইনশৃঙ্খলা যারা নিয়োজিত থাকবেন, সকলের জন্য এটা একটা ডেঞ্জারাস জোন। আমরা যারা ইলেকশন করে আসছি আমরা বুঝতে পারি যে
ওটা একটা উৎসবের আমেজ দিতে হবে। এবং এখন দেখুন যে অতীতে সারা জীবনই আমি সেই তো ৭৭ নির্বাচন থেকে একেবারে ডাইরেক্টলি দেখে আসছি সব কিছু। নির্বাচনের আগে মানুষের হাতে অস্ত্র থাকে না। এইবার ফার্স্ট নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র হাতে দেওয়া হচ্ছে। এবং যখন যার হাতে অস্ত্র থাকে, মানুষ যখন এখন আক্রান্ত হবে, সে একটা গুলি করে লাগুক আর না লাগুক, সেটাকে কেন্দ্র করে ১০০টা মার্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে এই জিনিসগুলো আমি ডট মিলাতে পারছি না। আপনি একটা সুন্দর নির্বাচন করতে চাচ্ছেন, তার সঙ্গে অস্ত্রের কী সম্পর্ক? তারপরে আপনি আবার অস্ত্র দিবেন, ঠিক আছে, এখন প্রার্থী হবে যদি ২০০০, আপনি ২০০০ লোকের অস্ত্র না দিয়ে যদি ২০০ লোকের অস্ত্র দেন, ১০০ লোকের অস্ত্র দেন। আবার ইতিমধ্যে গত ২০ জন যাদেরকে অস্ত্র দিয়েছেন, এরা মানে সরকারের খুব ঘনিষ্ঠজন, আপনজন হিসেবে পরিচিত। অনেকের অস্ত্র দরকার নেই, আবার অনেকে কেন অস্ত্র দেওয়া হচ্ছে আপনি ডট মিলাতে পারবেন না। এরা তো ইলেকশনে ২-৩ হাজার ভোটও পাবে না, এরকম লোককেও দেখলাম যে অস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, ২,০০০ ভোটও পাবে না দেওয়া হচ্ছে। অথচ দেখা গেল যে বিজয়ী হবে রিস্কি পার্টি, তার নামও হয়তো এই অস্ত্রের তালিকাতে নেই। তো এই যে বৈষম্য যে জিনিসগুলো করা হচ্ছে, এই বৈষম্যগুলোর সাথে নির্বাচনের যে ডটগুলো আছে, একটা গ্রাফ আছে, সেই গ্রাফগুলো মিলছে না। জি, বেশ মঈন ফিরোজী। এবং আমি একটু জাস্ট নির্বাচন করবার জন্য যে উপাদানগুলো আসলে খুব জরুরি, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, এবং এটাই এখন প্রধান সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে। নিরাপত্তা ইস্যুটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিপদমান যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তাদের ইস্যু আছে। একটা উগ্র গোষ্ঠী সমাজে, বা যারা সরকার যাদেরকে মব হিসেবে এতদিন স্বীকারই করেনি, তারা বলছে প্রেশার গ্রুপ এবং নির্যাতিত নিপীড়িত গ্রুপ, তারা এখন তাদের সামনে পুলিশ সেনাবাহিনী কেউই আর সাহস করে না। এবং এই যে প্রথম আলো পড়ল, ডেইলি স্টার পড়ল, ছায়ানট পড়ল, সরকার বলেছে তারা চেষ্টা করেছে, কিন্তু তাদের কথা কেউ শোনে না, উপদেষ্টাদের কথা কেউ শোনে না, প্রধান উপদেষ্টা কিছুই জানে না। তাহলে সরকার কি আছে না নাই? এবং যেখানে সরকার আছে কি নাই এই প্রশ্ন, সেখানে নির্বাচনটা কিভাবে আসলে হয়, কিভাবে হবে? আপনি দেখেন, আমরা কিন্তু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে কথা বলছি এবং নিরাপত্তার বিষয়টা নির্বাচন নিয়ে কথা বলছি। হোয়াট অ্যাবাউট সাধারণ জনগণ? সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে কোন ধরনের পদক্ষেপ এখন আছে? আমরা নাহলে ১.৫ মাস পরে নির্বাচন হবে এই নিয়ে কথা বলছি না, কিন্তু এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে যদি নিরাপত্তা সংকট তৈরি হয়, সেটাও তো সাধারণ মানুষকে ওটাতে আসছি আমি পারসেপশনটা আমরা এমনভাবে পেয়ে গেছি যে এখন আইন নিজের হাতে তুলে নেবে কিনা এরকম একটা অবস্থা বহু জায়গায় হয়ে গেছে। আপনি গ্যাং কালচার, কিশোর গ্যাংয়ের বিষয়টা এখন তো রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। ড্রাগসের যে একটা প্রকোপ, আমি আমার এলাকায় দেখেছি, বিশেষ মফস্বল শহরগুলোতে ড্রাগসের ব্যাপক একটা প্রভাব পড়েছে ইয়াং জেনারেশনের উপরে। আর এই ড্রাগসের কারণেই কিন্তু ভায়োলেন্সটা আরও বেড়ে যাচ্ছে, ছিনতাই বেড়ে যাচ্ছে, এবং প্রতিকার নেই। যে আপনি মব কালচারটা রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে হচ্ছে, আবার কিন্তু মানুষের আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতাও এখন আছে, কারণ বাঁচার জায়গা নেই। আমি একটা ফোন কল করে থানায় ফোন করলে পুলিশ বলবে আমার নিরাপত্তা কে দেবে, এই অবস্থা তৈরি হয়েছে। এখন নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিভাবে সামলানো হয়? অতীতে আমরা কি এমন একটা জাতি যে অতীতে আমরা খুব বেশি একদম ভিন্ন মাত্রার মানুষ ছিলাম? তা তো না। রাজনৈতিক হানাহানি তো আগে আরও বেশি হতো। তখন আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক রাজনীতিতে তো সংঘর্ষ হবে, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। আমি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের মতো জায়গায় গিয়ে দেখি যে আওয়ামী লীগ বিএনপি মারামারি হচ্ছে। এই অবস্থা আমাদের মানসিকভাবে। সেই অবস্থাতে নির্বাচনের শৃঙ্খলাটা কিভাবে সরকার আনে? অতীতে আমরা কি দেখেছি? কিছু পারসেপশন তৈরি করা হয় যে প্রথমে বলা হয় অস্ত্র জমা দিয়ে দিতে, লাইসেন্সধারীরা অস্ত্র জমা দিয়ে দিতে হয়। সেইখানে উল্টো এবার আপনি লাইসেন্স নতুন করে ইস্যু করছেন। যে রং সিগন্যালগুলো, ভাই যে ডটের কথা বলছে, আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো আলোচনা হওয়া উচিত সমাজে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা বড় অভিযান চালানো হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, তালিকা করা হয়, এবং তালিকা করে কিন্তু তাদের ধরার চেয়ে বেশি থাকে যে তাদের মেসেজ দেওয়া যে তোমরা এলাকা ছেড়ে চলে যাও। যারা প্রকাশ্যে বিভিন্ন ধরনের ক্রাইম করতে পারে রাজনীতিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে, এই লোকগুলো যাতে এলাকা ছাড়া হয়ে যায়, এইসব পদক্ষেপগুলো কিন্তু দৃশ্যমান থাকে, এবং এটা 3 মাসের আগে থেকেই সরকার একটা প্রস্তুতি থাকে। এবার এগুলো একদম জিরো। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে সমন্বয় নেই। আপনি যদি দেখেন পুলিশ, আর্মি এখন কে কিভাবে কাজ করবে, এটার কিন্তু কোনো বাস্তব চিত্র আমরা দেখি না। কারণ
একটা হচ্ছে সিভিল ফোর্স আর একটা হচ্ছে সাপোর্টিং ফোর্স হিসাবে সবসময় ছিল। মিলিটারি কিন্তু কখনো সিভিল ফোর্সের কাজ করেনি, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এক ধরনের সিভিল ফোর্সের মতো তাদেরকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু নির্বাচনকালীন এই জায়গাটা সমন্বয়ের কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এখন আপনি বলতে পারেন এখনও তো যখন 17 দিন লাস্টে পাওয়া যাবে, স্ক্রুটিনি হওয়ার পরে যখন উইথড্রয়াল হবে তারপরে, কিন্তু ওই পর্যন্ত যেতে যেতে আপনি স্বাভাবিক প্রক্রিয়া এই আগামী যে 15-20 দিন যাবে, 19 তারিখ পর্যন্ত যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলবে। বিশেষ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু এখন সবার চোখের সামনে যে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে পারসেপশন, সেই ক্ষেত্রে আভ্যন্তরীণভাবে প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে যারা হয়তো বিদ্রোহী প্রার্থীর জায়গায় চলে আসবে। এই জায়গাতে টাগ অফ ওয়ার চলছে। এখানে দলীয় শৃঙ্খলার জায়গাটাও এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। একইভাবে জাতীয় রাজনীতিতে সবাই যে মনোযোগ দেবে, আপনি বলেছেন যে এটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটা আনন্দ করে মানুষ নির্বাচন করবে। এখন তো প্রত্যেকে উত্তেজিত, মানে আনন্দ করার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনি ঘরের মানুষকে সামলান, আপনি কিন্তু প্রথমে নিজের মানুষদেরকে ঠিক করেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, অতীতে জাতীয়তাবাদী দলের একটা নমিনেশন বোর্ড হতো, সেই বোর্ডে সবাইকে ডেকে আলাপ হতো, নমিনেশনের সবাই কথা বলতো সেখানে, তারপরে তাদেরকে সান্ত্বনা দেওয়া হতো, বিভিন্নভাবে প্রশমিত করা হতো, যার যার ভিতরে আকাঙ্ক্ষা থাকে সেগুলোকে নিবৃত্ত করা হতো। এবার কিন্তু সেটা হয়নি। এতে যেটা হয়েছে, মাঠে যারা কাজ করেছে গত 1.5 বছর ধরে, তাদের ভিতরে একটা আশা জেগেছে যে আমি 1.5 বছর দলকে সার্ভিস দিলাম, নির্বাচন মানুষের কাছে গেলাম, আমার কথাটা কিন্তু কেউ শুনল না। এই অবস্থাটা কিন্তু আগামী 15-20 দিন উইথড্রয়াল পর্যন্ত সারা দেশব্যাপী একটা বড় শঙ্কার জায়গা তৈরি করবে। এটা আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর সমস্যা এটা না, এটা একটা রাজনৈতিক সংকট, যেখানে এটা সামাল দেওয়ার জন্যে আমাদের সবাই প্রস্তুত কিনা এটা একটা বিষয় আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন রাজনীতি করার প্রবণতা নেই। অনেক দল আছে যারা কিভাবে নমিনেশন পাবো সেই প্রতিযোগিতা নেমে গেছে, রাজনীতি করছে না কেউ। প্রত্যেকেই কিভাবে আমি ওই জায়গাটা সিকিউর করব সেই জায়গায় চলে গেছে। দলীয় শৃঙ্খলার মাধ্যমে যেটা করা, অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দল উদ্দেশ্য তো তারা দেশ পরিচালনা যাবে, কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যক্তি স্বার্থে সবাই গা ভাসিয়ে দিচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যারা এতদিন যাদের পিছনে তাকিয়েছিল যে এরা ভবিষ্যতে নেতৃত্ব আসবে, তারা দল পরিবর্তন করছে, কেউ হয়তো মানে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এই যে অসুস্থ একটা কালচার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি করছে যে আগামী দিনে পুরো রাজনীতিটা একটা নেগেটিভ গতিপথের দিকে আমরা নিয়ে যাচ্ছি। মিস্টার রনি, বিএনপির অভ্যন্তরীণ দিকটা ব্যারিস্টার মঈন ফিরোজী আলোচনায় এনেছেন, কিন্তু অন্যদিকে জামাত এবং তার মিত্ররা যেভাবে তারা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে ধরে নিয়েছে তারাও ক্ষমতায় যেতে পারে, সো তারাও অনেকটা অ্যাগ্রেসিভ মুডে আছে। আওয়ামী লীগ নেই, কোথায় আছে, কিভাবে আছে, কখন জেগে উঠবে, কখন ঘুমিয়ে পড়বে সেটা বোঝা যাচ্ছে না। এর বাইরে আরও কিছু রাজনৈতিক দল আছে, যেমন ধরেন জাতীয় পার্টির 2টো অংশ বা অন্যান্য রাজনৈতিক দল, তারা কি ইলেকশন করতে পারবে কি না? মানে তারা তাদের নিবন্ধন স্থগিত নয়, কার্যক্রম স্থগিত নয়, কিন্তু তারা যে নমিনেশন পেপার তুলতে যাবে, জমা দিতে যাবে, সেই পরিবেশটাও তাদের জন্য আছে কিনা, বা সেই নিরাপত্তার ইস্যুটাও। তো সব মিলিয়ে এগুলো উৎকৃষ্ট। এবং এখন তো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ওই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, সবার জন্য পরিবেশ নিশ্চিত করবার কথা বলা হচ্ছে, এবং এগুলো তো এখন দিনক্ষণ তো আর নেই বললেই চলে। তো আপনি আসলে কি দেখেন? আমি প্রথমত যে জিনিসটা দেখি সেটা হলো যে আওয়ামী লীগের অবর্তমানে পুরো রাজনৈতিক অঙ্গনটিতে 50% জায়গা খালি হয়ে যায়। আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী, তাদের একদম বেসিক ভোট, পলিটিক্যাল যে তাদের হিউ অ্যান্ড ক্রাই, সব মিলিয়ে আপনি 50%, আর বাকি জামাত, বিএনপি, অন্যান্য যারা আছে তারা ধরেন 50%। এইভাবেই বাংলাদেশের রাজনীতিটা, যাকে বলা হয় বিভক্তি, চলে আসছে দীর্ঘদিন ধরে। এখন যখন আওয়ামী লীগ চলে গেল, একদম খালি হয়ে চলে গেল, এবং এখন পর্যন্ত তাদের ফেরার অবস্থিতির কোনো নেই, এবং এখন পর্যন্ত ওই 50% জায়গা ভ্যাকুয়াম আছে।
তো আমরা কি করেছি, এই 50% জায়গাতে এনসিপিকে ঢুকিয়ে দিয়েছি। যার ওজন আছে ধরেন 1 কেজি, তাকে আমরা 1000 কেজি বানিয়েছি। যার আকৃতি আছে ধরেন একটা 10 কেজি, তাকে আমরা একেবারে বিরাট একটা ডাইনোসর বানিয়ে ফুলিয়ে ফাভিয়ে দিয়েছি। যে এই হলো, দেখা গেল যে বিরাট সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে বড় কিছু। তো গেল এনসিপি। দ্বিতীয়, জামাতকেও আমরা ওভার রেটিং করেছি এই সময়টাতে, যাতে করে বিএনপির কন্টেম্পোরারি এই সব মিলিয়ে ওই 50% জায়গাগুলো মানে যাকে বলা হয় দখল হয়ে যায় এবং রাজনীতির কোনো শূন্যতা না থাকে। কিন্তু গত 14 মাসে যেটা দেখা গেল যে এনসিপিকে যেভাবে ওভার রেটিং করা হয়েছে, যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, এখন নর্মালি এনসিপির যতটুকু অস্তিত্ব আছে এই 14 মাসে মাথায় এসে সেটা আরও কমে গেছে। মানে তাদের অরিজিনাল ওজন যদি থাকতো 1 কেজি, এখন সেটা অর্ধেক কেজি হয়ে গেছে। জামাত মোটামুটি তারেক রহমান সাহেব আসার আগ পর্যন্ত তাদের একটা যাকে বলা হয় ভাবসাব ছিল, কনফিডেন্স ছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ছাত্র সংসদ জয়লাভ করার পর থেকে শুরু করে সব জায়গাতে মনে করেছে যে তারা আসলে একটা ঐক্য করে ইসলামী রেভলিউশন কায়েম করে বাংলাদেশের দক্ষিণপন্থী একটা আমিরাত বা খিলাফত তারা প্রতিষ্ঠাতা করে ফেলবে। এইটা জামাতের প্রত্যেকটা লোকের স্বপ্নের ব্যাপারে শতভাগ তারা নিশ্চিত ছিল। কিন্তু যে সমস্যাটা হয়ে গেছে, তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে তাদের এই চিন্তা চেতনার উপর রীতিমতো মানে যেটাকে বলে বজ্রপাত হয়েছে। এখন জামাতের লোকজনদেরকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে না। সারাক্ষণ তারেক রহমান সাহেব কোথায় যাচ্ছেন, কী করছেন, কোন গাড়িতে উঠছেন, বাসে উঠলেন কেন, কাকে দেখে হাত নাড়ালেন এবং কার সঙ্গে কথা বলাতে গিয়ে ওই একজন লোক আবেগে কেঁদে দিলেন। এখন এটা দেখে জামাতের যারা লোকজন বলে যে হায় আল্লাহ কী হলো, এর চেয়ে আর গজব কী হতে পারে, আমাদের তো কেউ জিজ্ঞাসা করে না। তারেক রহমান সাহেবের বিড়ালকে নিয়ে সে বিবিসি রিপোর্ট করে, আর আমাদের দেশে এত বড় বড় মানুষ আমাদেরকে নিয়ে কেউ রিপোর্ট করে না, মানুষের সঙ্গে রিপোর্ট করে না। তো এই যে তাদের যে একটা সাইকোলজিক্যাল একটা ধস নেমেছে, মনস্তাত্ত্বিক যে ধস নেমেছে, যেহেতু তারা শক্তিমান, যেহেতু তারা অর্গানাইজড, তাদের মিলিটেন্সি আছে, দে হ্যাভ মানি অ্যান্ড এভরিথিং, এবং গত 14 মাস ধরে সরকারের উপর তাদের একটা একছত্র আধিপত্য রয়েছে। ফলে এটা বিএনপির উপর কীভাবে ক্রিয়া করবে, প্রতিক্রিয়া করবে, সেটা হয়তো আর 3-4 দিন পরে বা সপ্তাহখানিক পরে কিন্তু সেটা বোঝা যাবে। তো সেই দিক থেকে আমরা এখন যেভাবে যাকে বলি যে যা কিছু কল্পনা করছি, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 1 সপ্তাহ পরে রাজনীতি, এই তারেক রহমান সাহেবের বর্তমানে রাজনীতিটা আসলে কিভাবে চলবে, রাজনীতিটা কিভাবে চলবে, এটা আগামী 1 সপ্তাহ পরে এটা একটা সেইভে চলে আসবে। এখানে বিএনপি যদি উইন করে অবশ্যই তারা তাদের অবস্থানে থাকবে, আর যদি বিএনপি উইন না করে তাহলে সেখানে বিএনপির সবচেয়ে ইতিহাসের একটা সংকটময় অবস্থা তাদেরকে মোকাবেলা করতে হবে। এগুলো এক। 2 নম্বরে যেটা আপনি বললেন সেটা হলো অভ্যন্তরীণ ক্রন্দল যেটা আছে, এটা থাকবে, এটা এই অল্প সময়ের মধ্যে এটা মিনিমাইজ করা সম্ভব নয়। বরং এই বিষয়টা নিয়ে অ্যাজ এ সুপ্রিম লিডার হিসেবে তারেক রহমান সাহেব যদি পার্সোনালি ইনভলভ হতে চান, তাহলে তার যে ডিগনিটি, প্রফেশনালিজম বা তার যে ওয়েট অ্যান্ড ক্রেডিট রয়েছে, এই জিনিসগুলো কমে যাবে। ফলে এটা মাঠের উপরে ছেড়ে দিতে হবে তাদেরকে। দলে যেটা আছে যেভাবে জিতে আসতে পারো, যেভাবে আসো, এর বাইরে যেটা 2024 সনে শেখ হাসিনা যেটা করেছিলেন, এই সমস্ত জায়গাতে এত অল্প সময়ের মধ্যে এটা মিনিমাইজ করা সম্ভব নয়। আর যেখানে আপনি ধরে নিয়েছেন, ধরেন একজন লোক সে নিশ্চিত মন্ত্রী হবে, সে এমপি হবে, তার ভিতরে একটা বিশ্বাস, আর আপনি তার বাড়া ভাতে ছাই দিয়েছেন, আর সে আপনার একটা মুখের কথায় এসে আরেকজনের মুখের কথা সেটা ছেড়ে দিবে। আপনার 17 বছর 18 বছর ধরে যে লোক জেল জুলুম হত্যা থেকে শুরু করে অসংখ্য মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে, আপনি তাকে বাদ দিয়ে অন্য একটা জায়গাতে অন্য একটা রাজনৈতিক দলের এনে তাকে এনে সেখানে মনোনয়ন দিলেন, আর সে সেটা মেনে নেবে, এটা হয় না। এটা কখনো কোনো সমাজে হয়নি। ফলে এগুলো আমাদের সমাজের অ্যাজ ইউজুয়াল, এটা অতীতেও ছিল, এখনও আছে এবং এটা থাকবে, এবং এটাকে মেনে নিয়েই আমাদেরকে নির্বাচন করতে হবে। তবে হ্যাঁ, রাষ্ট্রশক্তি যদি এখানে খুব শক্তিশালী থাকে, আইনশৃঙ্খলা যদি স্ট্রং থাকে, ক্ষয়ক্ষতি কম হবে। আর এখন যে দুর্বল অবস্থা চলছে, তাহলে এই ক্ষয়ক্ষতিগুলো মানে জাস্ট অ্যাটমিক পর্যায়ে চলে যাবে, জ্যামিতিক পর্যায়ে হবে বা ফিউশন হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা মানে লেগে আরও বড় আকার ধারণ করবে এবং তারা অনেকটা ঐক্যবদ্ধ শক্তিশালী হয়ে যাবে। শেখ হাসিনার সময়টা তো এরকম একটা আশঙ্কা করা হয়েছিল যে এরকম হতে পারে, কিন্তু তার যে পুরো প্রশাসনের উপর তো তার একটা একছত্র আধিপত্য ছিল, পুলিশ, মিলিটারি, বিজিবি থেকে সব কিছু। ফলে সেটা সে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। তারপর কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে 2024-এ, যা কিনা আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছে। আওয়ামী লীগের যে পতন, এই যে পতন কিন্তু 24-এর নির্বাচনের অন্যতম একটি কারণ, আমিডামি নির্বাচন অন্যতম কারণ। তো আপনার এটা মনে আছে যে দেখুন আসলে অনেক কিছু হয়। আপনি হয়তো ভাই দেখেছেন কি না, 2014 সনে যখন নির্বাচনটা হলো, আমি তখন প্রার্থী হলাম না, এইখানে এসে বললাম নির্বাচনের 3-4 দিন পরে বা 5-6 দিন পরে আমি বললাম যে ডেজ ইজ কামিং, এমন দিন আসবে আওয়ামী লীগের অফিস খোলার জন্য আমাদের মতো লোককে ভাড়া করে নিতে হবে।
আর কেউ অফিসের সামনে দাঁড়াতে পারবে না। এটা 2014 সনে বহুবার বলেছেন। এই অনুষ্ঠানে নির্বাচনের পর আমি সেটা বলেছিলাম। তা উনি আবার জিজ্ঞাসা করেছিলেন, আমি বললাম যে দেখুন, আওয়ামী লীগ যদি আজকে পদত্যাগ করে এবং সুষ্ঠু একটি নির্বাচন দেয়, তাদের ক্ষয়ক্ষতি কম হবে, দিন যত যাবে দুর্গন্ধ পচা লাশ হয়ে যাবে তারা, এবং যত 10 বছর পরে যদি তাদের পতন হয় তাহলে তাদের ফিরে আসাটা তত বেশি সময় সাপেক্ষ হবে। ঠিক এখনও কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের অবর্তমানে বাকি যে 50% রাজনীতির ব্যাকবোনটা আছে, সেই ব্যাকবোনটা কিন্তু যদি একটা ভালো নির্বাচন না হয়, আমরা যদি ফেল করি, তাহলে এই ব্যাকবোনটাও নষ্ট হয়ে যাবে। এবং এই ব্যাকবোনটা নষ্ট হয়ে গেলে দেখেন বিএনপি, জামাত, এনসিপি বলেন, অন্য যে রাজনৈতিক শক্তিগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে। এবং এখানে ঠিক সেম ঘটনা ঘটবে যেভাবে মিশরে যেই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ আপনি যদি 50% পলিটিক্যাল ফোর্স অলরেডি তারা চলে গেছে নির্বাসনে, বাকি 50%-এর 80% মেরুদণ্ড আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে। 80% অর্থাৎ 111 এবং আওয়ামী লীগ মিলে 80% মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর গত 14 মাসে এই দুর্বল মেরুদণ্ড নিয়ে তাদের এই 80% মেরুদণ্ড, মানে 20% মেরুদণ্ড, তারা এটার উপর প্রায় 10 টাইমস লোড দিয়েছে। আওয়ামী লীগের জায়গাটা তারা খালি করেছে। যে লোক মনে করেন যে 2 বছরে সে ভালো মতো ডিম খেতে পারেনি, সেই লোক হঠাৎ করে এখন এই 16 মাসের মধ্যে দেখবেন সেরাটান সোনার গাছ সে খাবার খায় না, ওর তো বজ্রহজম হয়ে যাবে, ও তো মরে যাবে। তো এরকম ওভারলোড নিয়ে যে জিনিসটা চলছে, এটাকে যদি একটা পরিণতিতে না নেওয়া যায়, তাহলে এই জায়গাতে তৃতীয় কোনো শক্তি যদি আসে, তাহলে জাস্ট পাকিস্তান, জাস্ট আপনার তুরস্ক, জাস্ট আপনার যেটা মিশরে হয়েছে সিসির ক্ষেত্রে, ওইরকম একটা ঘটনা ঘটবে এবং আমাদের 20 বছর আগে আমরা ফিরতে পারবো না। ব্যারিস্টার মঈন ফিরোজের ক্লোজিং রিমার্কস। যে আশার আলো দেখাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জায়গা। আমরা আশার আলো দেখতে চাই। তারেক রহমান সাহেব আশায় উনি যে কথাটা বলেছেন, হি হ্যাজ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আমি আশা করতে চাই যে উনি জাতিকে এখন নেতৃত্ব দেওয়ার একমাত্র ভরসার জায়গা আছে। একটা দল যখন রাষ্ট্র পরিচালনা যায়, জনগণের ভালোবাসা নিয়ে যদি সে দেশকে পরিচালনা করতে পারে, তাহলে এত কোনো সমস্যা থাকে না। 5 বছর মানুষ যখন একটা লিডারকে সামনে নিয়ে আগায় এবং তার উপরে আস্থা এবং ভালোবাসাটা থাকে, সে কিন্তু দেশকে গুছিয়ে নিয়ে আসতে পারে। বাংলাদেশে একমাত্র তারেক রহমান সাহেবই সেই জায়গাতে আছেন বর্তমানে, যিনি জনগণের ভালোবাসার একটা বিশাল উচ্ছ্বাস দেখেছেন এবং এই ভালোবাসাটা ধরে রেখে নির্বাচনে ক্লিন ইমেজের লোকগুলোকে প্রাধান্য দিয়ে উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। এবং ইনশাল্লাহ যদি দল ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা আসে, সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে এই যত নেগেটিভ বিষয়গুলো ভাবছি, এগুলো যাতে আমাদের জাতির উপরে চাপিয়ে না বসে, এই আশাটুকু আমি রাখতে চাই। না, শেষটা আসলে আশা দিয়ে রাখা উচিত। আশা না থাকলে তো মানুষ বাঁচতে পারে না। আমাদের দেশটা আমাদের সকলের। তো এখানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আগামী দিনে যারাই ক্ষমতায় থাকুক, আল্লাহ তাদেরকে ঈমান দিক, হেদায়েত দান করুক, তাদের প্রজ্ঞা দান করুক, যেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এবং অ্যাজ এ সিটিজেন, এদেশে একজন নাগরিক হিসেবে আকাঙ্ক্ষা থাকবে যে ব্যক্তিগত লোভ লালসা, কামনা বাসনা, দুর্বলতার ঊর্ধ্বে উঠে যে লোক যে পদের উপযুক্ত, রাষ্ট্র ক্ষমতা যারা আছেন, তারা সেই লোককে সেই পদে বসাবেন, যেন একটা সুন্দর শাসনতন্ত্র রচিত হয়, শাসন প্রণালী রচিত হয় এবং একটি শাসন ব্যবস্থা, চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত হয়ে যায়। এই হেদায়েতটুকু যেন আল্লাহ তাদেরকে দান করে। এখন খোদাই সাহায্য ছাড়া, এখন আমরা যে অবস্থায় আছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমাদের আসলে আশাবাদী হওয়ার মতো খুব বেশি কিছু নেই। জাস্ট এক দুই মিনিটে, এই যে নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, এবং অনেকেই মনে করছেন যে যে কোনো পরিস্থিতিতে বিএনপি একটা নির্বাচন হয়ে যাক সেটা চাইছে, এবং তারা নির্বাচনের সাধারণভাবে পারসেপশন দেশে বিদেশে সব জায়গায় যে বিএনপি সরকার গঠন করবে, এবং করিডোরে একটা আলোচনা আছে যে এটা করার জন্যে এই যে দুর্বল সরকার, যেটাকে এখন প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তারা কিছুই করতে পারছে না, একটা নির্বাচনের জন্য ন্যূনতম প্রস্তুতি নেই, সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংও অনেকে বলছেন, হয়তো তারা দুর্জন, যে প্রফেসর ইউনূসকে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি করবে এবং তারেক রহমান তো অবশ্যই প্রধানমন্ত্রী হবেন। আপনার কাছে কি এরকম মনে হয় কোনোভাবে একটা নির্বাচন বের করে? এটা হতে পারে, আবার নাও হতে পারে। মানে হতে পারে এই অর্থে যে বিএনপি গত 14 মাসে যে ধৈর্য দেখিয়েছে, এই ধৈর্যটা তাদের দেখানোর কথা না। বিএনপি যদি চাইতো, তারেক রহমান সাহেব যদি 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে আসতেন, বাংলাদেশ তার কথায় চলতো এবং তিনি 2024 সনের ডিসেম্বর মাসে নির্বাচন করতে পারতেন এবং এখন তিনি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন। রাজনীতিতে এক একটা দিন একটা বিরাট দুর্ভাগ্য টেনে নিয়ে আসে।
ফলে ওনার যে সৌভাগ্যটা ছিল 2024 সালের 8 তারিখ পর্যন্ত, সেই সৌভাগ্যের জায়গাটায় অমানিসার অন্ধকার ক্রমশ যখন একেবারে নিকষ হয়ে দেখা দিয়েছে, সেটা যখন একেবারে চূড়ান্ত ঘন অন্ধকার, ঠিক সেই সময়টাতে তিনি বাংলাদেশে আসছেন। তো উনি যে ঝুঁকিটা নিয়েছেন, এর চেয়ে আর বড় ঝুঁকি হয় না একটা রাজনীতিবিদের জীবনে। এনিওয়ে, ফলে তার মঙ্গল কামনা করি। 2 নম্বর হলো যে রাজনীতি দয়া মায়ার বিষয় না, এখানে আসলে অর্জন করতে হয়। নিজের ছেলেকে মেরে বাবা রাজা হন, মাকে খুন করে ফেলেন, মা সন্তানের চোখ উঠে ফেলে। তো এখানে আসলে এনসিপিকে ফ্ল্যাটারিং করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, মানে আপনি যখন একটা দুর্বল, একটা শক্তিশালী প্রাণী যখন কোনো অবস্থায় একটা দুর্বলের আনুগত্য করে, ওখানে আসলে কোনো ভালো ফলাফল আসে না। এখানে বিএনপির মতো একটা বড় দল এই গত 14 মাসে যে ধৈর্য দেখিয়ে যাদের কাছে অবনত হয়েছে, বা এখনও যে সকল কথাবার্তা শুনতে আমরা হচ্ছে, এটার ফলাফল ইতিহাসের একজন ছাত্র হিসেবে একটা সিঙ্গেল জায়গাতে আমি দেখিনি যে এটার একটা ভালো ফলাফল হয়েছে। ফলে এখানে বিএনপিকে জয়লাভ করতে হলে তাদের চিরাচরিত শক্তিমত্তা দেখিয়ে জনগণের সমর্থন নিয়ে জয়লাভ করে আসলেই তারা ভালো কিছু করতে পারবে, আদারওয়াইজ নেগোসিয়েশন করে এটা সম্ভব হবে না। আপনি কিছু বলবেন? যে 30 সেকেন্ডস। কনস্টিটিউয়েন্সি থিওরি নিয়ে আপনি যে কথা বলছেন, আসলে এইগুলো আলোচনার অবান্তর। কারণ এই মুহূর্তে নির্বাচনের বিকল্প কি? বিএনপি শুধু না, সারা দেশের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন সবাই চায়, কিন্তু নির্বাচন তো নির্বাচন হতে হবে। সেটার জন্য সরকারের সব পাওয়ার, এবং নির্বাচনটা তো হতে হবে, সব পাওয়ার যার আছে, সে যদি সেটা প্রপারলি এক্সারসাইজ না করতে পারে, তাহলে এখন বাইরের মানুষ গিয়ে তাদেরকে কিভাবে বলবে? ঠিক প্রশ্ন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম মোল্লা রনি এবং ব্যারিস্টার মঈন ফিরোজী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, পুরো আলোচনায় একটা বিষয় বেরিয়ে এসছে যে রাজনীতিটা আসলে এই মুহূর্তে কার নিয়ন্ত্রণে। একটা অশুভ শক্তি এখন সবচাইতে বেশি শক্তিমান, তারাই সব কিছু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সফল হবে কি হবে না সাধারণত হয় না তারা, কিন্তু এই যতক্ষণ পর্যন্ত তারা এই লড়াইটা চালিয়ে যায় বা ক্রিয়াশীল থাকে, ততক্ষণ পর্যন্ত আসলে শুভ শক্তির অনেক ক্ষতি হয়ে যায়। এবং সেখানেই প্রশ্ন উঠেছে যে আনুষ্ঠানিকভাবে যারা শক্তিমান এবং দৃশ্যত যারা শক্তিমান, তারা যদি দুর্বলের কাছে মাথা নত করে এবং দুর্বলকে তোয়াজ করে চলে, তারা আসলে কোনো সুফল বের করতে পারে কি না। বাংলাদেশের জন্য একটা নির্বাচিত সরকারের, জনপ্রতিনিধিত্বশীল সরকারের কোনো বিকল্প নেই, একথা সবাই জানেন, সবাই মানেন। এবং সেই নির্বাচনটা দরকার, যত তাড়াতাড়ি হয় ভালো। 12ই ফেব্রুয়ারি হলে ভালো, তবে সেটা যেন অবশ্যই নির্বাচন হয়। এবং সেই নির্বাচন করবার জন্যে যে ধরনের প্রস্তুতি, সেটা দৃশ্যমান নয়। আমরা চাইব যে শান্তিপূর্ণ নির্বাচন হোক, জানমালের ক্ষতি না হোক, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা বলছে এবং কোনো শক্তি যে আওয়াজ তুলছেন, সেটা গণতন্ত্রের জন্যে এবং আমার এক অতিথির ভাষায় দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।